ঈদ মোবারক। একাত্তর টেলিভিশনে ঈদুল আজহার বিশেষ উৎসব যোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইয়াত অদিতি। প্রত্যেক ঈদে আমাদের একটা মোটামুটি ট্রেন্ড এখন দাঁড়িয়ে গেছে যে আমরা অপেক্ষায় থাকি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের মুভি রিলিজ কোনটা হচ্ছে এবং সেটাতে দর্শকরা কি পরিমাণ উচ্ছ্বাস প্রকাশ করছেন আর সেই ছবিটা নিয়ে কি পরিমাণ মাতামাতি হচ্ছে। আজকে আমরা কথা বলবো শাকিব খানের এবারের ঈদের ছবি রকস্টার নিয়ে আলাপ করার জন্য রকস্টারের ক্যামেরার সামনের একজন এবং ক্যামেরার পেছনের একজন আজকে আমার অতিথি হিসেবে আছেন। আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আগে ঈদ মোবারক জানিয়ে নিই আপনাদের। ঈদ মোবারক। আমাদের সাথে রকস্টারের পরিচালক আজমান রুশো আছেন রকস্টারের অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা, যার আরও একটা পরিচয়, যাকে সবাই মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেখে ভালোবেসে আজকের এই জায়গায় নিশ্চয়ই নিয়ে এসেছে। ঈদ কেমন কাটছে আগে জানি। ঈদ খুবই ভালো যাচ্ছে। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে। ফাইনালি আমার মুভি বিগ স্ক্রিনে দেখতে পারবো এবং অফিসিয়ালি বাংলাদেশে এটা আমার ফার্স্ট ডেবিউ। সো সেটার জন্য আই এম ভেরি হ্যাপি। থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর, থ্যাঙ্কস টু সাকিব ভাই অ্যান্ড দর্শক এখন সিনেমা হলে যাবে এবং দেখে জানাবে, সেটার জন্য অপেক্ষা করছি। সো অবশ্যই ভালো লাগছে। আপনার ঈদ এবং এই ঈদে যেহেতু সিনেমা মুক্তি পাওয়া, কাজে বাড়তি একটা এক্সাইটমেন্ট তো নিশ্চয়ই আছে। অফকোর্স এক্সাইটমেন্ট তো আছেই। আর ঈদ ভালো যাচ্ছে, বাট একটু রিল্যাক্সিং করলাম। আমি তো লাস্ট অনেকদিন ঘুমাতে পারছিলাম না, সো ঈদটা আসলে ঘুমাইতে কাটাবো এরকমই ভাবতেছি। ডুইং গুড এন্ড ইয়েস হ্যাভিং ফান। না, এমনিতে একটা রেস্টের সময় হয়তো পাওয়া যাচ্ছে ছুটির সময়টাতে, কিন্তু সিনেমার যে প্রতিক্রিয়া, যেহেতু রিলিজ হলো এবং দর্শকরা অপেক্ষায়ও ছিলেন অনেক লম্বা সময় ধরে, তো সেই প্রতিক্রিয়ার দিকেও নিশ্চয়ই চোখ রাখছেন। এটা আমি ডিরেক্টরের কাছ থেকে আগে শুনতে চাই যে রিলিজের পর থেকে আজকে কেমন দেখছেন রিয়াকশন। আমি আসলে একদম ফার্স্ট লুক যেদিন রিলিজ করছি সেদিন থেকে অনেক রিয়াকশন দেখতে পাচ্ছি। অ্যান্ড রিয়াকশনের মজাটা যেটা হচ্ছে যে ডে বাই ডে ইটস গ্রোয়িং। মানে ফার্স্ট লুকে যে রিয়াকশন ছিল, তারপরে অ্যানিমেশন টিজারে আরও বাড়ছে, তারপর আরও বাড়ছে, ইটস লাইক গ্রোয়িং। এখন তো অনেক ম্যাসিভ। সো আজকে সকাল থেকে টেক্সটাস অ্যান্ড কলস এগুলিতে আসতেছে। আই এম লাভিং ইট। ভালো। মিথিলা, নিজেকে বড় পর্দায় নিজের দেখে কেমন লাগলো? মানে এক হচ্ছে দর্শকরা কি পরিমাণ চিয়ার করছেন আপনাকে দেখার পর, আর পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে এটা একটা বিশেষ পাওয়া অবশ্যই বড় পর্দায় নিজের ছবি ঈদের রিলিজ হওয়া। তো নিজেকে বড় পর্দায় দেখে কেমন লাগলো আজকে যেহেতু রিলিজ হলো? আজকে যেহেতু রিলিজ হলো, তো দর্শকরা কিভাবে আমাকে নিয়েছে সেটা তো দেখতে সময় লাগবে, যেহেতু আজকেই রিলিজ হলো সেটার জন্য অপেক্ষা করছি। বাট আমি পুরোপুরি বড় পর্দায় এখনো দেখতে পারিনি, বাট দেখবো। আগের যুগের নায়িকারা ওই যে বোরকা পরে গিয়ে হলে গিয়ে দেখতে, যে ওরকম প্ল্যান আছে কোনো? আমার প্ল্যান আছে। আমার কাছের কিছু মানুষ আছে, যেহেতু ওখানে সবসময় অনেক জার্নালিস্ট থাকবে, তো কাছের কিছু মানুষদের সাথে আমি হয়তো বা আমার পুরা এভাবে যেতে পারবো না, বোরকা পরেই যেতে হবে, সো দ্যাট আমি ওদের সাথে বসে একটু মুভিটা দেখতে পারি আরাম করে, কোনো কিছু ছাড়া। তো এটা ভালো, বাট আমার কথা হচ্ছে তুমি বোরকা পরে যাবো, আমি কি পরে যাবো? আপনি পর্দার পেছনের মানুষ, তো আপনার কিন্তু এদিক থেকে একটু সুবিধা আছে। না, তারপর আমার মনে হয় তোমার দরকার নাই। তুমি তো যাবা, তুমি ইউ আর রিপ্রেজেন্টিং দিস মুভি, বিকজ দিস মুভি ইজ ডিরেক্টেড বাই ইউ। তো তোমারটা ঠিক আছে, বাট আমি যেতে পারবো। হ্যাঁ যেতে আর পারবো। বাংলাদেশের দর্শকরা এখন অনেক কুল। হ্যাঁ, আমার কাছে এটা ফিল হয়েছে লাস্ট কিছুদিন, যে এখন মুভির ব্যাপারে লাস্ট 5-6 বছর স্পেশালি দর্শক কিন্তু এখন অনেক বিভিন্ন ধরনের দর্শক সিনেমা হলে আসছে, সব বয়সের। হ্যাঁ, এবং সব বয়সের। এবং আই বিলিভ যে এই মুভিটা, এটা তো মিউজিক্যাল মুভি, এবং আমার কাছে মনে হয় জেনজি এবং ইয়াং জেনারেশনস যারা আছে ওরা খুব পছন্দ করবে মুভিটা। রাইট। একটু এই মুভিটা নিয়ে আলোচনায় আসতে চাই। আপনি বলছিলেন ফার্স্ট লুক থেকেই মানুষ আসলে খুব আগ্রহ দেখাচ্ছে। এই মুভিটা তৈরির পেছনের গল্প একটু শুনতে চাই। মানে বোঝা যাচ্ছে মোটামুটি, আমরা যেটা দেখেছি টিজার দেখে যেটা বুঝেছি, যে একজন রকস্টারের জীবনের উত্থান পতনের গল্পগুলো নিশ্চয়ই এখানে উঠে এসেছে। এই ধরনের একটা গল্প কেন মাথায় এলো, বা এই প্ল্যানটা কবে থেকে ছিল? একদম যে বটম লাইন বা যে মানে এটা যেখান থেকে জন্ম, বেসিক্যালি এটা ভাইয়ার আইডিয়া ছিল যে হি বেসিক্যালি ওয়ান্টেড টু প্লে আ রকস্টার। সো when I met him, উনি আমাকে এটাই বলছে যে রুশো, আই ওয়ান্ট টু প্লে আ রকস্টার, সো ওইরকম একটা কিছু করো। আই হ্যাড আ ডিফারেন্ট স্টোরি ইন মাই মাইন্ড। আমি ওইটা নিয়ে ওনার সাথে আসলে কথা বলছিলাম, তখন ভাইয়া বললো যে এটা না, চলো আমরা এরকম কিছু করি। সো এই ওয়ান লাইনারটা আসলে ওনার কাছ থেকে আসছে, যে রকস্টার নিয়ে বানাই, মিউজিক্যাল ফিল্ম বানাই। দেন আমি লিখা শুরু করলাম এবং গল্প বানাইছি, এভরিথিং
হোয়াট এভার দ্য রাইটিং প্রসেসেস, ওগুলো সব আমি করলাম। বাট একদম যদি বলি যে বিচটা, ওইটা আসলে ভাইয়া বলছে যে চলো রকস্টার করি। সো ইয়েস, ওই দিক থেকে আসলে আসছে। তারপর তো আইডিয়া স্টোরি এগুলি পরে আমি লিখছি, আর আমার সাথে এটার মূল কাহিনীকার হিসেবেও তো আপনিই আছেন। কাহিনীকার বলতে এই গল্পটা লিখছি আমি, গল্পটা আমার, এটা স্ক্রিন প্লে লিখছে হচ্ছে মাটি, আর এটা ডায়লগ লিখছে স্বাধীনা সামিন, দুজন। এবং এই দুইজন তো আসলে তাদের ডায়লগ আমরা দেখেছি উৎসবে, বনলতা এক্সপ্রেসে মানুষ খুব পছন্দ Right, করেছে। right, মিথিলার ক্যারেক্টারটা সম্পর্কে একটু শুনবো, আপনার ক্যারেক্টারটা ডাইমেনশন কেমন? যেহেতু আমি এখানে মিথিলা না, আমি এখানে এলেনা, তো এলেনার ক্যারেক্টারটা এখানে আসলে শি ইজ এ ফ্লাওয়ার এই মুভির মধ্যে। তো আমার যখন মুভিতে আমার এন্ট্রি হবে এবং আমার যতটুকু পার্ট, ওই পার্টটুকুতে যেটা রুশো বলেছে যে মানুষের ভালো লাগবে সামথিং ডিফারেন্ট, বাহ। সামথিং নিউ, যেটা আসলে মানুষ কখনো বাংলা মুভিতে এখন পর্যন্ত দেখেনি, বাংলাদেশি মুভিতে। তো ওই জায়গাটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আর আমি সবসময় আসলে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো সেই জায়গাটা থেকে আমি আসলে বসে আছি যে মানুষ কিভাবে নেয়, দর্শক আর কিভাবে নেয়। শুধু মুভিটা না, এটার ক্যারেক্টারগুলোকেও আসলে মানুষ কিভাবে নেবে সেটাও নিশ্চয়ই আস্তে আস্তে রিভিল হবে, নিশ্চয়ই বোঝা যাবে। অন্যান্য ক্যারেক্টারগুলো নিয়ে একটু যদি রুশোর কাছ থেকে শুনি। এই ছবিতে আমরা যেটা দেখছি যে সাবিলা নূর রয়েছেন, নিশ্চয়ই তিনিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, এবং চমক হিসেবে আমরা দেখেছি পান্থ কানাইকে, চমক হিসেবে আমরা দেখছি সুনিধি নায়েককে। তো গানের মানুষজনদেরকে নেওয়া কি এটা মিউজিক্যাল ফিল্ম বলে? একটা পয়েন্টে ইউ আর রাইট, বিকজ আই ওয়ান্টেড টু ইনভলভ মিউজিশিয়ানস, মানে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আমি মানে একটা মিউজিক্যাল ফিল্ম, সো ইউ নো হোয়াট, আমি একটা জিনিস বানাচ্ছি, যারা যে জিনিসটা বানাচ্ছে এটা মিউজিশিয়ানের লাইফ। আমি ডে ওয়ান থেকে আমার এরকম প্ল্যান ছিল যে আমি একটু মিউজিশিয়ানদের সাথে একটু বসবাস করি। যদিও আমি সারা জীবন মিউজিশিয়ানদের সাথেই, আই ওয়াজ আ মিউজিশিয়ান টু, সো আমি মিউজিশিয়ানদের সাথেই এরকম বড় হয়েছি। বাট এই জার্নিতে আরও ট্রাই করতেছিলাম যেন একটু মিউজিশিয়ানদের সান্নিধ্যে থাকা যায়। সো অদিত ভাই ইজ মাই ভেরি ক্লোজ বড় ভাই, মিউজিশিয়ান অদিত রহমান। তা আমি অদিত ভাইরে বলতাম যে ভাই তোমার সাথে একটু ঘষা মারা যাই, আমি একটু পাবো মিউজিকের ফিল্ডে। সো এরকম ছিল আমার আইডিয়াটা। সো আমি চিন্তা করতেছি যে ওকে, এইসব জোনে যদি একটু টাচ করা যায়। সো পান্থ কানাইয়ের যে ক্যারেক্টারটা, ওনাকে আসলে ফার্স্টলি আমরা অ্যাপ্রোচ করছি টু প্লে দ্য ক্যারেক্টার, নট অ্যাজ এ সিঙ্গার। বাট যখন ওনার ক্যারেক্টার করছি, আমি ওই পিরিতি গানটা নিয়ে এমনিতে অনেক ছিলাম, মানে আমি এই গানটা আমি সবচেয়ে বেশি ড্রাফট বানাইছি। লাইক আই হ্যাভ মেড মোর দ্যান 25 ড্রাফট অফ দিস সং পিরিতি। 25টা ড্রাফট বানাইছি, আমি অনেকগুলি সিঙ্গার চেঞ্জ করছি। ফাইনালি যখন পান্থমানাকে কাস্ট করছি, তখন আমার কাছে মনে হচ্ছে হি ইজ দ্য রাইট চয়েস। অ্যান্ড যখন ওনার সাথে বললাম আমি, দাদা এরকম গানটা গাবেন নাকি আপনি, চল করি। তখন আমি একদিন ওনাকে নিয়ে আমার গাড়িতে ঘুরতেছি নিকেতনের মধ্যে, অ্যান্ড গাড়িতে আমি ওনাকে পুরো গানটা গাওয়াইছি, গাড়ি চালাতে চালাতে গাওয়াইছি গানটা। সো ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট আর কি, যে আমরা কীভাবে কোলাবোরেশনটা করলাম। সো দাদা ওয়াজ লাইক ওকে, দিস ইজ সামথিং নিউ, চল এটা করি। আর ওনার তো ফর্টে এটা, যেই টাইপের জিনিস উনি করে ওইরকম টাইপের জিনিস। সো ইয়েস, আমি ওই জায়গা থেকেই একটু ট্রাই করছি যে মিউজিশিয়ানদেরকে যদি একটু ইনভলভ করা যায় জিনিসটার মধ্যে। অ্যান্ড সুনিধি, পান্থ কানাই ছাড়াও আরও কিছু কাস্টিংয়ের চমক আছে, যেটা মানুষ সিনেমা হলে গেলে দেখে মজা হবে। না, কিন্তু সুনিধি এবং সাবিলা নূরকে তো মানুষ দেখেছে, তাদের ক্যারেক্টার গুলোও কি ইকুয়ালি ইম্পর্টেন্ট? সি, সাবিলা ইজ প্লেইং দ্য লিড, সো ও আসলে পুরোটা মানে প্রকল্পের লিডটাও করছে। সুনিধির খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, বাট সুনিধি একটা ভেরি স্পেশাল একটা গেস্ট ক্যারেক্টার টাইপের। সো আসে ফুলের মতো চলে যায় এরকম। আর মিথিলা ইজ প্লেইং আ ক্যারেক্টার হুইচ ইজ লাইক আ ব্রিজ, মানে একটা পুরো ক্যারেক্টার জার্নি, ট্রান্সফরমেশন, রিয়েলাইজেশন, এই পুরো জিনিসটা হচ্ছে ওর একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। আপনার হলে দেখে আরেকটু এনজয় করতে পারবেন নিশ্চয়ই। মিথিলার ক্যারেক্টার সম্পর্কে আমরা একটা ছোট্ট আইডিয়া তো পেলাম। আপনি বলছিলেন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারটা, অ্যাডভেঞ্চার করতে চান নিজের সাথে, নিজের কাজের সাথে। একটু জানতে চাই যে গ্ল্যামারাস লুকের বাইরে আপনাকে আমরা মিস ইউনিভার্সের যখন পুরো জার্নিটাতে দেখেছি, সেখানে খুব গ্ল্যামার আপনার মধ্যে দেখেছি সবসময়। রকস্টারের ক্যারেক্টারটাও বেশ গ্ল্যামারাস একটা লুকে আপনি আছেন। এর বাইরে কিছু করার কোনো প্ল্যান কি করছেন, বা সেই ধরনের চ্যালেঞ্জ কি নিতে চান? একদম যদি নন গ্ল্যামারাস কোনো ক্যারেক্টার হয়, সেটা কি করতে চান? আমি অবশ্যই করতে চাই। আমার কাছে আমার ফার্স্ট মুভি যেটা আমি করেছিলাম রোহিঙ্গা, যেটা অ্যাপল টিভিতে আছে, আমার কিন্তু ওটা একদম কোনো গ্ল্যাম ছিল না, একদম র স্কিন, কোনো মেকআপ ছিল না, এবং মাথায় ঘোমটা দেওয়া, এরকম একটা ক্যারেক্টার করছি ওটা।
তো ওই ক্যারেক্টারের পরে আমি রিয়েলাইজ করেছি যে না, আসলে নন গ্ল্যাম কাজ আমি করতে চাই, তখন না অ্যাক্টিংটার প্রতি ফোকাস থাকে। তখন আমাকে মেকআপ করে কেমন লাগবে, কাপড় পরে কেমন লাগবে, ওটা না ম্যাটার করে না। যখন এই জিনিসগুলি থাকে তখন কিন্তু একজন নায়িকা বা একজন মডেল বা যে কোনো সুন্দরী মেয়ে বা যে কোনো মানুষই চায় যে তাকে সুন্দর লাগুক। তো ওই জিনিসটাই যখন ফোকাসটা একটু শিফট হ্যাঁ, ওই জিনিসটাই যখন থাকে না, তখন কিন্তু ওই মানুষটা পুরো অ্যাক্টিং এর উপর ফোকাস করছে। তো আমি সবসময় একটা ভালো অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম। তো এই জায়গাটাতে আমি কম্প্রোমাইজ করব না। আমার যেটা আমার মনে হয় যে ভালো স্টোরি, আমি ওটাই করব। নিশ্চয়ই, তার মানে দর্শক নানান ধরনের ক্যারেক্টারে সামনের দিনগুলোতে মিথিলাকে নিশ্চয়ই দেখবে। আর দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে তাদেরকে একটু অপেক্ষা করাই একটা ব্রেকের সময় হয়েছে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি উৎসব যোগে। আমি রুবাইয়াত অদিতি আছি এবং আড্ডা হচ্ছে রকস্টার টিমের সাথে। আড্ডায় ফিরে যেতে চাই আবারও। মিথিলার সাথে কথা হচ্ছিল, আমি এখন রুশোর কাছে আসতে চাই। এই রকস্টারে বেশ কিছু বিষয়ে নতুনত্ব আছে, ক্যারেক্টারগুলো নিয়ে কথা হচ্ছিল, কাস্টিং নিয়ে কথা হচ্ছিল। এটার প্রমোশনাল যে বিভিন্ন দিকগুলো উঠে এসেছে, টিজারের আগে প্রি টিজার এরকম বাংলাদেশের সিনেমায় কেউ আগে দেখেনি, অ্যানিমেটেড একটা টিজার এরকম অ্যাকচুয়ালি আগে কেউ দেখেনি। এই আইডিয়াগুলো কার, কেন, কি করে এলো? আইডিয়াগুলি তো ডেফিনেটলি আমি এবং আমার টিমের, আমার তো আই হ্যাভ আ ভেরি বিগ টিম, সো সবাই মিলে আসলে আইডিয়া জেনারেট করি আমরা। আর এই যে কন্টেন্টগুলি, টু বি ভেরি অনেস্ট, আমার আরও অনেক প্ল্যান ছিল। আমি আসলে অনেক কিছু হয়তো টাইমের কারণে এক্সিকিউট করতে পারি নাই, কারণ আমাদের আসলে অনেক তো মানে অনেক একটা কী বলে, অনেক বাধা একটা টাইমলাইনের মধ্যে আসলে কমার্শিয়াল সিনেমাটা বানাইতে হচ্ছে। বাট এই যে জিনিসপত্রগুলি সামহাও আমি আসলে কোনো না কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড। লাইক আই লাইক কমিক্স, আই রিড কমিক বুক আ লট, সো অ্যান্ড আই এম ডুইং মাই ফার্স্ট সিনেমা। তা আমি আসলে সিনেমা বানাচ্ছি, একদিন এরকম কমিকটা পড়তে হতো, আই ক্যান ডু ইট। এটা তো মানে এইটা নিয়েই আমি ছোটো থেকে বড় হয়েছিলাম, দিস ইজ মাই ফর্টে, আমি এটা অনেক পছন্দ করি জিনিসটা, লেটস মেক ইট। দেন আমি আমার মোর্শেদ মিশুকে কল দিই, পাগলা আরেকটা। সো মিশুকে কল দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মিশুকে কল দেওয়া বললাম যে আই ওয়ান্ট টু মেক সামথিং লাইক দিস, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? বলে যদি এটা করি এটা তো ভাঙচুর হবে, লেটস ডু ইট। তারপর ওটা করলাম। ব্যাক টু ব্যাক জিনিসগুলো আমার এরকম আইডিয়া ছিল যে আমি একটা টিজার বানাই যেটা ফুললি ফোকাস অন দ্য ক্যারেক্টার রকস্টার। দেন আই হ্যাভ 3 flowers ইন মাই ফিল্ম, যারা এই ছবির ফ্লাওয়ার, যারা ঘ্রাণ ছড়াচ্ছে। সো আমি ওদেরকে আর না রাখি এই রকস্টার টিজারে, ওদেরকে দিয়ে আর একটা ডিফারেন্ট জিনিস করি, অ্যান্ড সামহাউ ইট ওয়ার্কস আর কি। সো এই তো এইভাবে আসছে জিনিসগুলি। রাইট, আমি একটু মিথিলার আগের যেখান থেকে মিথিলা পুরোপুরি ফুটে উঠতে শুরু করলেন, যেখান থেকে মানুষের মনে ভালোবাসার জায়গাটিতে মিথিলা, সেই জায়গাটিতে আসতে চাই। মিস ইউনিভার্সের যে জার্নিটা ছিল, সেটা পুরোটাকেই আসলে মানুষ ভীষণভাবে দে অ্যাডোর ইউ, দে চেরিশ ইউ, এত সুন্দর একটা জার্নি ছিল। এবং সেখানে আপনার একটা ফুলের লুকে ছিল, যেটা বারবার রুশো বলছে যে একটা ফুলের মতো আছে মিথিলা এই সিনেমাতে। তো সেই লুকটা নিয়ে ভীষণ আগ্রহ তৈরি হয়েছিল বাংলাদেশের দর্শকদের মধ্যে। একটু জানতে চাই কেমন ছিল পুরো প্রিপারেশনটা? যেহেতু আমি একজন বিউটি কুইন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ এ মিস বাংলাদেশ, তো সেই জায়গা থেকে আমার কাছে সবসময় মনে হতো যে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যায় ওই জায়গাটাতে মানে আমাদের অনেক ক্যাপাবিলিটি আছে, যে আমরা আমাদের অনেক জিনিসকে আসলে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আমি না কখনো কোনো বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করতো, কখনো কারো ন্যাশনাল কস্টিউম দেখে আমার না ওই স্যাটিসফ্যাকশন আসতো না। আমার কাছে মনে হতো না এটা হচ্ছে না, এটা তো আমরা আরো ভালো করতে পারি, আরো সুন্দর করা যেত। তো ওটা না আমার সবসময় মাথায় ছিল, আমি ওটা নিয়ে অনেক স্ট্রাগল করতাম যে না এটা হচ্ছে না, কারণ আমি এত মিলিয়ন মানুষকে রিপ্রেজেন্ট করব না। এই একটা জিনিসেই বলা হয় যে ন্যাশনাল কস্টিউম, যেখানে দেশের নামটা ডিরেক্টলি আসে। তো ওই জায়গাটা থেকে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এই জায়গাটাতে একদম প্রপার একটা কিছু পড়তে চাই। তো যখন আমার অর্গানাইজেশন আমার কাছে জিজ্ঞাসা করলো যে যেহেতু তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো, ডু ইউ হ্যাভ এনিথিং ইন ইয়োর মাইন্ড? তখন আমি বলছি হ্যাঁ, আই হ্যাভ সামথিং ইন মাই মাইন্ড, বাট আমি জানি না আমি এটা কতটুকু করতে পারবো, বাট আই ওয়ান্ট টু ট্রাই। তো পরে আমি তো 6 ইয়ার্সের লরা আপুকে ফোন করলাম, ফোন করে বললাম আপু আমাকে একটা জুয়েলারি দিয়ে ব্লাউজ করে দিতে হবে, তুমি কি করতে পারবা? তখন আপু কি বুঝতেছিল না, বিকজ ফোনে কনভারসেশন হচ্ছে। তো আমি বলছি তুমি এক কাজ করো, তুমি আমার বাসায় আসো, বাসায় আসলে আমি তোমাকে জিনিসটা বলি আমি কি চাই। পরে উনি আসার পরে উনি তো
কাজ করতে খুব পছন্দ করে এই ধরনের জিনিস। তো আসার পরে, কারণ আমি যখন কানজে গিয়েছিলাম তখন উনি আমার একটা নেক পিস, পিছনের ব্যাক পিস করে দিয়েছিল রেড কার্পেটের জন্য। তো তখন উনি আসার পরে আমি জিনিসটা ওনাকে বোঝাই বললাম, কেউ না বুঝতেছিল না। মানে লাইক রুশো যখন ডিরেক্টর, ও কিন্তু একটা জিনিস ভিশন করে, তো ওই জিনিসটা কিন্তু সামনের মানুষ বুঝবে না আনলেস ওর জিনিসটাকে পুরোপুরি ডেলিভার দিচ্ছে। তো উনি না বুঝতেছিল না যে আমি কি চিন্তা করতেছি। একটা জামদানি, প্লেন একটা জামদানির সাথে এমন একটা গোল্ডের জুয়েলারি দিয়ে এমন একটা জিনিস, তো আমার বলছে তুমি আসো করো জিনিসটা। তুমি করে টোরে নিয়ে আসছে, বাট শি ওয়াজন্ট হ্যাপি। তো আমি কাজটা দেখলাম, কাজটা দেখার পরে আমার কনসেপ্টই ছিল লিলি, ডটার অফ পদ্মা, যেটা আমাদের মানে নদীমাতৃক দেশ, ফ্লাওয়ার। তো পুরো জিনিসটাকে আমি এক করছি, গোল্ডেন বাংলাদেশ। তো পুরো জিনিসটাকে এক করছি, জামদানি আমাদের হেরিটেজ, কালচার। তো পুরো জিনিসটাকে এক স্টোরি থাকতে হবে তো একটা, যেটা আমি কেন জামদানি একদম। তো পরে আসার পরে আমার জুয়েলারি দেখে ভালো লাগে নাই। পরে আমি বলছি যে আপু তুমি এক কাজ করো, এটাকে 3D করো। এটা প্রত্যেকটা জুয়েলারির উপরে তুমি সব লেয়ার 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 বসাও। পরে ওটাকে 3D যখন করছে তখন ওটার লুকটা বের হয়েছে। বের করার পরে তারপরে যখন আমি ওখানে গিয়ে পড়ছি, আমি আসলে তখন আমি বলবো না, আমি ন্যাশনাল কস্টিউম পরে যখন ব্যাকে গেছি, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে ও মাই গড, আমি ফাইনালি জিনিসটা করছি। আর যেহেতু আমার জিনিসটার প্রতি লাইক অনেক ভালোবাসা ছিল, অনেক কষ্ট করছি। ওখানকার সবাই নিশ্চয়ই খুব প্রশংসা করেছে। তো পরে যখন জিনিসটা করছি তখন আমার কাছে মনে হয়েছে ও মাই গড, ফাইনালি আমি করছি। এক্স্যাক্টলি, বিকজ ইট ইজ সামথিং ভেরি মানে ভেরি ইমোশনাল। তো আমরা যেহেতু লুক নিয়ে কথা বলছি, আমরা একদম শেষ দিকে আছি, একটু আমি রকস্টারের লুকের জায়গায় আসতে চাই আপনার কাছে, এবং এটা দিয়ে শেষ করব আসলে আজকের আয়োজনটা। এক হচ্ছে রকস্টার, নামটা শুনলে একটা লুক আমাদের কল্পনায় তো আসেই, এবং এখানে যে বিভিন্ন ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোর বিভিন্ন লেয়ার রয়েছে, বিভিন্ন ডাইমেনশন রয়েছে, সব মিলিয়ে আপনি রকস্টারেও লুক নিয়ে অনেকখানি কাজ করেছেন যতদূর বোঝা যায়। কেমন ছিল অভিজ্ঞতা? এটা আসলে একই সাথে এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং, দুইটা একসাথেই ছিল। আমার ওনার ভাইয়ার যেই ড্রেডলক লুকটা, ওটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা লাগছে। আই হ্যাভ ওয়ার্কড মোর দেন 2 months ইন ফটোশপ অ্যান্ড AI, এগুলি করে 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 দেখা লাগছে। তারপর উই ফাইনালি যেটা করলাম, ওটা তো সবাই দেখছে এই লুকে, টিজারে অ্যান্ড ফার্স্ট লুকে। এটা এক লাইনে যদি শেষ করি, সেটা হচ্ছে আসলেই একই সাথে এটা এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং ছিল, অ্যান্ড ইট ওয়াজ ফান। আমার মনে হয় দর্শকরাও একই সাথে এক্সাইটমেন্ট এবং ফান নিয়েই হল থেকে বেরোবে, এবং অনেক অনেক শুভকামনা থাকছে রকস্টারের জন্য। শুধু রকস্টার না, আপনাদের সামনের কাজগুলোর জন্যও শুভকামনা থাকছে। আশা করছি রকস্টার আপনাদের সামনের কাজগুলোকে আরও মসৃণ করে দেবে পথ চলাটাকে। অনেক ধন্যবাদ আজ ৭১কে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের উৎসব যোগ এখানেই শেষ করব। যারা রকস্টার এখনো দেখেননি এবং দেখার পরিকল্পনা করছেন, তারা নিশ্চয়ই আজকের আড্ডা থেকে আরো কিছু আগ্রহের জন্ম নিশ্চয়ই তাদের মধ্যে হয়েছে। সামনের দিনগুলোতেও ৭১-এর সাথেই থাকবেন। বিশেষ আয়োজনে বিশেষ সব অতিথিরা থাকবেন কিন্তু এবারের ঈদ আয়োজনে। আজকের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার।